আমরা দেখতাম আমাদের মায়েরা আমাদের জন্য পানি নিয়ে আসতো। আমরা দেখতাম আমরা যখন টিয়ারশেল গুলি যখন খাচ্ছি, আমরা যখন আবারও ফিরে আসছি, আমরা দেখতাম আমাদের বোনেরা আগুন জ্বালিয়ে দিয়ে রেখেছেন। আমরা সেই আগুনের ভাব নিয়ে আবারও ফ্যাসিবাদী শাসন কাঠামোর বিরুদ্ধে আমরা আবারও ঝাঁপিয়ে পড়তাম। জুলাই আসলে এভাবেই আমাদের ভাষার পরিবর্তন ঘটিয়েছিল। জুলাই অন্য যে কোনো আন্দোলনের চেয়ে আলাদা। অন্য আন্দোলনে দেখেন 2018 সালে কোটার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, এর আগে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভ্যাট বিরুদ্ধে আন্দোলন হয়েছে। 2018 সালে আমরা ফ্যাসিবাদীদের ভাষা পরিহার করতে পারি না। 2018 সালে আমাদেরকে বলতে হয়েছিল যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। যে বঙ্গবন্ধু মাত্র 5 বছরের মাথায় 1975 সালে 74 সালে বাংলাদেশকে দুর্ভিক্ষ উপহার দিয়েছে, আমাদের মৌলিক সকল অধিকারকে খর্ব করে নিয়েছিল, 4টা পত্রিকা ছাড়া বাংলাদেশের সকল টিভি চ্যানেল বন্ধ করে দিয়েছিল, আমরা বলার চেষ্টা করেছিলাম যে তার বাংলায় আমরা বৈষম্য করব না। কিন্তু উনি তো বৈষম্য প্রতিষ্ঠা করেই গিয়েছিলেন। এজন্যই জুলাই আন্দোলনের ভিন্নতা ছিল। অন্য আন্দোলনে আমাদেরকে দমন করে দেওয়া হতো, আমাদেরকে বলা হতো তোরা রাজাকার। রাজাকার বললেই আমরা বলতাম যে না না, আমরা তো রাজাকার না। আমরা কিভাবে রাজাকার হই? আমাদের জন্ম তো 1971 সালে হয় না। আমাদের জন্ম তো সবার 21 শতাব্দীতে। আমরা যেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে এসেছিলাম। আমরা তাদের ভাষার বিরুদ্ধে আমাদের ভাষা বলেছিলাম। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। তোরা আমাদেরকে রাজাকার বলতে চাস? আমরা রাজাকার, কিন্তু আমাদের অধিকার আমরা নিয়ে ছাড়বো। আমরা দেখেছিলাম এই আন্দোলনগুলো আমাদেরকে একটি নতুন মাত্রা যুক্ত করেছিল। এই বিষয়গুলো পরের দিনে আমরা দেখতে পাই হাসিনা পাগল হয়ে গিয়েছিল। হাসিনা বলেছিল, আমরা এখনো ভিডিও রেকর্ড, কল রেকর্ড তার পাই, সে বলেছিল যে ওরা যেহেতু রাজাকার বলছে, আমি এর আগে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দকে যেভাবে ফাঁসি দিয়েছি আমি ওদেরকে সেভাবে ফাঁসি দেব। এই জন্য হাসিনা সব ধরনের আয়োজন সম্পন্ন করেছিল। কিন্তু হাসিনার দুর্ভাগ্য, বাংলাদেশের জেনজিরা কাউকে ছেড়ে কথা বলবে না। ইনশাআল্লাহ বাংলাদেশের জেনজিরা কাউকে ছেড়ে কথা বলে না। তো আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষের, আমাদের অন্যান্যদের, আমরা যেটা দেখতে পাই যে জুলাই আসলে আমাদেরকে নতুন একটা জায়গায় নিয়ে গিয়েছে। জুলাইয়ের আগের বাংলাদেশ আর জুলাইয়ের পরের বাংলাদেশ, এর মাঝে অনেক অনেক পার্থক্য রয়েছে। জুলাইয়ের আগের বাংলাদেশে আমরা দেখেছি একের পর এক বিভিন্ন সংখ্যালঘু মানুষের উপরে নির্যাতন এবং নিপীড়ন দেখেছি। জুলাইয়ের আন্দোলনে আমরা ইসলামকে আমাদের রাজপথে পেয়েছিলাম, কিন্তু জুলাইয়ের আন্দোলনে আমরা আমাদের সংখ্যালঘু ভাইদের, সংখ্যালঘু বোনদের আমরা আমাদের সাথে পেয়েছিলাম। আমরা আমাদের সহযোদ্ধা রিয়া গোপকেও আমরা হারিয়েছি, আরো বিভিন্ন মুসলিম না কিন্তু তারাও আমাদের এই আন্দোলনে জীবন দিয়েছিল। এবং আমরা জুলাইয়ের পরে দেখেছিলাম যে ইসলাম আমাদেরকে যা শেখায় সেটাই আমরা অ্যাপ্লাই করেছিলাম। যে যখন আশঙ্কা তৈরি হয়েছিল মন্দিরে হামলা হতে পারে, তখন আমরাই গিয়ে মন্দিরগুলোকে পাহারা দিয়েছিলাম, আমরা তাদের অধিকার নিশ্চিত করেছিলাম। এটাই হচ্ছে জুলাইয়ের ভিন্নতা। জুলাই আসলে ভিন্নভাবে আমাদের সামনে এসেছিল। আমরা এখন, আমি আজকেও গল্প শুনতেছিলাম শহীদ পরিবারে যাদেরকে হত্যা করা হয়েছিল, হাসপাতালে গিয়েছে, হাসপাতালে যাওয়ার পরে ডাক্তার তাকে ঠিকঠাক মতো চিকিৎসা দেয় না। সে ডাক্তারের কি বিচার হয়েছে? যে পুলিশকে আমরা দেখেছি সরাসরি আমাদের বুকে গুলি চালিয়েছে, পুলিশের সাথে যে ছাত্রলীগের ক্যাডার, যুবলীগের ক্যাডার আমাদের উপরে গুলি চালিয়েছে, তার বিচার কি হয়েছে? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের 28 জন শিক্ষার্থী, প্রায় 36 জন শিক্ষার্থী শহীদ হয়েছে, তাদের বিচার কি আমরা পেয়েছি? অতএব আমরা বলতে চাই, আমরা এখনো জুলাইয়ের কোনো কিছু ভুলে যাই না, এ প্রজন্ম ভুলবে না ইনশাআল্লাহ। সবকিছু মনে রেখেছে, যথা সময়ে আমরা আমাদের জবাব দেব ইনশাআল্লাহ। আমরা জুলাই দেখেছিলাম যে জুলাই আসলে শুধুমাত্র 24-এ ছিল না, জুলাই 90-কেও কানেক্ট করেছিল। আপনারা দেখবেন যে জুলাইয়ে আমরা যখন, আমার মনে পড়ে আমি শাহবাগে দাঁড়িয়ে আছি, একজন এসে আমাকে বলছে যে বাবা আমি 90-এর স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। আমরা ওই সময় আন্দোলন করেছিলাম, আমাদের আন্দোলনটা কিরকম ছিল তোমরা জানো, তবে 24-এর মতো ব্যাপক ছিল না। কিন্তু এই 24-এ যখন আমি আন্দোলনে নেমেছি, আমি আমার সাথে আমার সন্তানকে নিয়ে আন্দোলনে নেমেছি। অতএব এই আন্দোলন প্রজন্ম থেকে প্রজন্মে প্রত্যেকটা মানুষকে কানেক্টেড করেছিল, এবং এই আন্দোলনের নেতৃত্ব ছিল আমাদের প্রজন্মের মানুষজন। এটা হচ্ছে আমাদের জন্য একটা বড় প্রাপ্তি। জুলাইকে শুধু বাংলাদেশের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ আমরা
গণ্ডির মধ্যে সীমাবদ্ধ হিসেবে দেখি না। জুলাইকে দেখি বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যেতে। একটু আগে একজন প্রবাসী ভাই এসে বলছিলেন, আমরা দেখেছি প্রবাসীরা কিভাবে অবদান রেখেছে, এবং জুলাই শুধু বাংলাদেশ না, বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছে। কারণ জুলাইয়ের পরে আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশে যুবকদের, পৃথিবীর বিভিন্ন দেশে তরুণদের এবং জেনজিদের আন্দোলন, এই আন্দোলন নেপালে ছড়িয়েছে, এই আন্দোলন এখন ইন্ডিয়ায়, এই আন্দোলন চলমান আছে, এই আন্দোলন বিশ্বের অনেকগুলো দেশে ছড়িয়ে গিয়েছে। জুলাই থেকে চেতনা নিয়ে তারা রাজপথে নেমেছে। তো এই জন্য জুলাই আসলে গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না। জুলাই আসলে এখন আমাদের শহীদ পরিবারের আহাজারিগুলো শুনতে হয়। আজকেও শুনছিলাম শহীদ পরিবারের তেমন কোনো মর্যাদা এখনো দেওয়া হয়নি। শহীদ পরিবার, আমি যতজনের সাথে কথা বলেছি, আজকে এখানে বেশ কয়েকজন শহীদ পরিবার এসেছেন, আমি কারো কারো বাসায় যাওয়ার সুযোগ হয়েছিল, আমি কাউকে দেখি নাই তারা ব্যক্তিগত কোনো আবদার করেছেন আমাদের কাছে। তারা একটাই কথা বলেছেন, আমাদের সন্তানদের যে চাওয়া ছিল ইনসাফের ভিত্তিতে বাংলাদেশ, সে বাংলাদেশ তোমাদেরকে গড়তে হবে। আমরা কি রাজি আছি সে বাংলাদেশ গড়ার জন্য? আমরা কি প্রস্তুত আছি? সে বাংলাদেশ আমাদেরকে প্রস্তুত করতে হবে। আমরা দেখেছি তাদের কোনো চাওয়া পাওয়া নাই, জাস্ট একটাই চাওয়া, এই যে বাংলাদেশের 70% মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিল, যে পরিবর্তনের পক্ষে আমরা ভোট দিলাম, এটা তো একই রকম ফ্যাসিবাদী শাসনের মতোই হলো। তারাও যেরকম আমাদের ভোটাধিকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিল, এরাও তো আমাদের ভোটাধিকারকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। 70% মানুষের ভোটের অধিকারকে তারা খর্ব করার চেষ্টা করছে। আমরা বলছি যে এই প্রজন্ম সবকিছু মনে রাখে, আমাদের প্রত্যেকটা বিষয় মনে আছে। আমরা হায়ের পক্ষে ভোট দিয়েছিলাম, এবং হায়ের পক্ষে ভোট দেওয়ার পরে এই ভোটের ফলাফল আমরা নিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আমি জুলাইকে ভিন্নভাবে দেখি। জুলাই মনে হয়েছিল যে আমরা যখন প্যালেস্টাইনে চলে গিয়েছি, প্যালেস্টাইনে আমরা দেখেছি ভাইয়ের লাশ নিয়ে বোনেরা মিছিল করে, যাত্রাবাড়িতে আমরা এটা দেখেছিলাম যে দুই বোন, যমজ বোন, তার ভাইয়ের লাশ নিয়ে রাজপথে মিছিল করেছে। আমরা দেখেছি শহীদ আনাসের চিঠি, সেখানে তার আকুতি, মাত্র একটা ক্লাস 9-10 ছেলে, তার আকুতি যে আমি চলে যাচ্ছি, আমি আর আসবো না, দেশকে মুক্ত করতে হবে, এই বিষয়গুলো সে বলছিল। তো এই জন্য আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমরা একটু বিশেষভাবে ধন্যবাদ জানাই। কারণ আমরা যখন 17 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল যখন ভ্যাকেন্ট করে দেওয়া হয়েছিল, আমরা যখন ঐক্যবদ্ধভাবে শিক্ষার্থীরা ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছিলাম, পরের দিন হল ভ্যাকেন্ট করা হয়েছে, টিয়ার শেল গুলি মেরে ক্যাম্পাস খালি করা হয়েছে। কিন্তু আমরা দেখেছি যাত্রাবাড়িতে নতুন আন্দোলন দানা বেঁধেছে, এবং পরের দিন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন জেগেছে, তখন আন্দোলন এক নতুন মাত্রা পেয়েছে। আমরা প্রাইভেট শিক্ষার্থীদের মাধ্যমে আন্দোলনকে সুসংগত করেছি। বাংলাদেশের ঢাকা শহরের বেশ কয়েকটা পয়েন্ট, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে তারা আন্দোলন করেছে, আন্দোলনের সমন্বয় করেছে। উত্তরায় বেশ অনেকগুলো বিশ্ববিদ্যালয়, শান্তা মারিয়া মলিক ইউনিভার্সিটি, মানারা উত্তরা ইউনিভার্সিটির ভাইরা যেভাবে রাজপথে নেমে এসেছিলেন, ঢাকার পরিস্থিতি আমরা চেঞ্জ করে দিয়েছিলাম। আশুলিয়া, ড্যাফোডিল, মানারা সহ আরো বেশ কয়েকটি ইউনিভার্সিটির ভাইরা এবং বোনেরা রাজপথে নেমে এসেছিল। আইইউবি, এআইইউবি সহ অন্যান্য ক্যাম্পাসের শিক্ষার্থীরা সেখানে রাজপথে নেমে এসেছিল। রামপুরায় ব্রাক, ইস্ট ওয়েস্ট সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছিল। প্রাইভেটের শিক্ষার্থীরা যখন রাজপথে নেমে এসেছে, তখন বাংলাদেশে আর কোন মানুষ ঘরে বসে থাকতে পারে না। এজন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আমরা বিশেষভাবে অভিনন্দন জানাই। এবং আমরা এটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের কথা বলতে গেলে তারা বলে যে অতীতে তো প্রাইভেট বিশ্ববিদ্যালয় আন্দোলনের কোনো ইতিহাস ছিল না। আমি তাদেরকে একটু ডিনাই করতে চাই। আমি বলতে চাই যে 90 সালে বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় এভাবে ছিল না এবং এভাবে জনপ্রিয় ছিল না। এজন্য 90 সালে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আপনারা খুঁজে পাবেন না ইতিহাস। কিন্তু এই ফ্যাসিবাদী রিজিমে যে কয়েকটা গুরুত্বপূর্ণ আন্দোলন হয়েছে, তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ আন্দোলন হলো ভ্যাট বিরোধী আন্দোলন, এবং এই ভ্যাট বিরোধী আন্দোলন সংগঠিত হয়েছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে। আমরা দেখেছি কোটা আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নেমে এসেছিল, এবং 24-এ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন এক বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করেছে। আমরা বিশ্বাস করি আগামী দিনেও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে নজির স্থাপন করেছে, এই নজির স্থাপন করে আগামী বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। এই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।